गुड आफ्टरनून फ्रेंड्स जय श्रीमती सकलके स्वागतम। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। होठों पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है। होठों पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है। ইস, কি দেখলাম! ই রাম 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 হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর, তুমি কি দেখালে আমায়? বহিন তার বরকে খাটে শুইয়ে তার উপরে চটকা চটকি ডলাডলি কপালে চুমু। আর কি দেখবো আমি, আর কি দেখবো? মানুষের এই যে ভিডিওর জন্য নিজেকে কিভাবে নিজেকে সব এক একটা আর্টিস্ট। এখন আমরা আর সিরিজ দেখবো না, সিরিয়াল দেখবো না, এখন প্রত্যেকটা বাড়ির বউগুলোকে দেখবো তার বরকে খাটে শুইয়ে কিভাবে রিলস বানায়, জড়াজড়ি করে। কি দরকার? সিনেমার সব সিন যদি আমরা রিয়েল লাইফেই পেয়ে যাই, তাহলে সিনেমার প্রতি আর কি কারোর আগ্রহ থাকবে? অ্যাকচুয়ালি জানো তো, আমরা সিনেমায় কি দেখি? অনেক কিছু আছে যেগুলো আমরা নিজেরা করতে পারি না, আমরা সেই জিনিসগুলো সিনেমায় দেখি। এবং আমাদের জীবনের ওপর দিয়ে অনেক কিছু আছে যেগুলো অন্তরালে হয়, সেইগুলো সিনেমার ভেতরে তুলে ধরে। আমরা কিন্তু দেখার সময় কিন্তু লজ্জা পাই কি না? সিরিয়ালের ভেতরে বা সিরিজের ভেতরে বা সিনেমাতে ধরো এমন ক্লোজ কিছু সিন আসে, তখন দেখতে গেলে কিন্তু লজ্জা পাই। কিন্তু সিনেমাগুলো চলেই কিন্তু ওই সিনগুলোর জন্যেই বেশি হিট হয়। তা আমার বহিনও এখন সিনেমাটিক্স রোলে নেমে পড়েছে। সিনেমাটিক্স, ইয়েস। এখন ও মন্দিরার কাছ থেকে বেশ বুঝেছে, মন্দিরাকে দেখে, যে জড়াজড়ি ভাই করতেই হবে। এখন বাইরের লোকের সাথে জড়াজড়ি করার থেকে নিজের স্বামীকেই চলো ময়দানে নামায়। তাহলে তুই এই মন্দিরার বরকে বলতিস ভেড়া, তা মাইগা, ভেড়া, তারপরে হচ্ছে কি যেন অকাল কুষ্মণ্ডক। ইস, তোর বর কি রে বহিন? এই বহিন, তোর বর কি মাইগা, অকাল কুষ্মণ্ডক, হ্যাঁ, ভেড়া, খাটের ওপরে শুয়ে তার উপরে তুই লাপালাপি দৌড়াদৌড়ি করছিস? ই রাম 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 হরি বলে কি দেখছি আমরা? মাস্টারের ছেলে খাটে শুয়ে, তার উপরে মাস্টারের বৌমা একবারে হেলে সাপ হয়ে হেলে দুলে ওর উপরে দলাদলি করছে, সাঁতার কাটছে। ইস, কপালে চুমু খাওয়াচ্ছে বরকে দে। বর তো, আর তোর বরকে আগে ট্রেনিং দেয়া, ভালো করে ট্রেনিং দেয়া। ই রাম 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 হরি বল। মানে কি যুগ এলো গো! এই কি একটা টাইম কণিকাকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, কি কণিকা নিজে গান গেয়েছে, সিঙ্গেল, না বয়ফ্রেন্ড আছে, না ভাসুর ছিল, না বর ছিল, ও সিঙ্গেলই নিজে নিজে একটা রিলস করেছে। সেই রিলসে ওর চাউনি ছিল খারাপ, ও কাউকে ডাকছে, আও আও আও, ও কাস্টমার ডাকছিল ওই রিলসটা দিয়ে। আর এ পন সিনেমা দেখাচ্ছে পাবলিককে, যে দেখো আমি আমার বরের সাথে কি কি করতে পারি। আমার বর রাতের বেলা যা যা করে সেইগুলো তোমাদের আমি এখন ক্যামেরায় তুলে দিনের বেলায় দেখাবো। আবার এই বরকেই কিন্তু ছেড়ে দিয়েছিল, ওর বর ওকে 6 সিদ্ধান্ত ন্যাকাল লা বলেছিল বলে। হায় রে পোড়া, হায় রে পোড়াবাসি, হায় পোড়াবাসি। ও বাবা, আমি বলছি হায় পোড়া কপাল, হায় রে হায়। এই বহিন, এই বর ছিনাল বলেছিল বলে বাড়ি ত্যাগ করেছিল, সংসার ছেড়ে দিয়েছিল, দিয়ে ফ্ল্যাটে 2 মাস থেকে এসেছিল। এবং সেইখানটায় আমার একটা কমেন্ট আজও খুব চোখের উপরে জল করে ভাসছে। একজন ও বলেছিল, আমি মহিলাদের জন্য প্রতিবাদ করি, আমি নারীদের জন্য লড়াই করি, সেইখানে আমার স্বামী আমাকে ছিনাল বলবে, 6 সিদ্ধান্ত নায়কার লটা বলবে, আর আমি এটা মেনে নেব? নো, নট নেভার, কখনো না, হতেই পারে না। তো সেখানে একজন কমেন্ট করেছিল, একদম অন্যায় সইবে না, সে তোমার ঘরে তোমার বরই হোক না কেন বা বাইরের কেউ হোক, অন্যায়ের প্রতিবাদ করবে আর সহ্য করবে না। বেশ, তুমি ঠিক ডিসিশান নিয়েছো, বেরিয়ে গেছো। দেখো, যার কারণে বেরিয়েছিল, যার থেকে বেরিয়েছিল, তার ওপরে এখন দল্লাদল্লি করছে। আর তোমরা দেখো, এটা নিজেদেরকে ভদ্রবাড়ির বউ বলতে লজ্জা করে না রে? একটা সময় জানো তো, এই সিনেমা টিনেমা যারা করতো,
তোমার একটা সময়ের কথা বলবো কেন, এখনও আমি বলছি, একটা সময় ছিল সিনেমা টিনেমার যারা করতো তাদেরকে কখনো ভালো চোখে দেখতো না, জানো তো, না কখনো মানে তাদেরকে ভালো চোখে দেখতো না মানুষ। কারণ তারা এই এই আজকে এই নায়কের সাথে কালকে ওই নায়কের সাথে কালকে তো সেই নায়ক, কিন্তু এরা সেলিব্রিটি, অবশ্যই এরা সেলিব্রিটি ছিল এবং এদেরকে ক্যামেরা দেখবে, কিন্তু সাধারণ মানুষের কাছে এরা সেই রকমভাবে হতো না। তাই আমি বলি এই যে ক্যামেরা, আজকে ও একটা মাস্টারের বউ, ও কন্ট্রোভার্সি করতো, ইটিং শো করতো, কন্ট্রোভার্সি করতো, ও সবসময় দেখাতো, মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে সোশ্যাল হয়েছে মানেই এই নয় নিজেদের লজ্জা আভূষণকে ত্যাগ করে লোকের কাছে সামনে আমরা নোংরামিটা তুলে ধরবো, যারা নোংরামি করবে তাদের এগেনস্টে থাকবো, আমরা নোংরামির প্রতিবাদ করব, ভিউজ পাওয়ার জন্যে মিথ্যে টাইটেল মিথ্যে থাম্বনেল তাদের এগেনস্টে লড়বো, ভিউয়ার্সকে ঠকানো সেগুলো শুনছি না, শুনবো না। আর আজকে দেখো মিথ্যে টাইটেল মিথ্যে থাম্বনেল, মানুষকে চকমকি জিনিস দেখানো, নোংরা। এই কণিকা একা একটা রিলস করেছিল বলে সেই রিলসের এগেনস্টে ও বোধহয় 4-5টা ভিডিও নামিয়েছিল এবং নোংরাভাবে ওকে অ্যাটাক করেছিল। ও ভাসুরকে ডাকছে কামতার পূর্ণ নজর দিয়ে, ও কাস্টমার ডাকছে, ও নেতা ক্যাতাদেরকে এইসব ভিডিও করে নিজের নিজের পাবলিসিটি করছে যে ওর ভেতরে কত কাম রস আছে, ওর ভেতরে কত কাম আছে, সেটা দেখে কাস্টমারের ডিমান্ড ওর প্রতি বাড়বে, এইসব ভিডিওগুলো করেছিল। আর আজকে ও ওর বরকে খাটে শুয়ে তার উপরে দৌড়াদৌড়ি করছে। ইস, হেলে সাপের মতন তুই যে তোর বরের ওপরে ওইগুলো করছিস, তোর লজ্জা করছে না? হ্যাঁ, ছি ছি ছি, তুই নাকি একটা ভদ্রবাড়ির বউ, হ্যাঁ, ছি, তোর হোটো পে ব্যাস তেরা নাম হে, তুই যে চাহানা মেরা কাম হে, তো তোর বরকে না চেয়ে তো তুই বেরিয়ে গেছিলি বাড়িতে। ছি 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 ছি, লজ্জা, এগুলো হচ্ছে লজ্জা। আমি তো বলবো ভাই এগুলো লজ্জা, এগুলো নোংরামি। তোমরা যদি এই নোংরামিকে সাপোর্ট করো, আমি বলবো তোমাদেরকেও ধিক্কার জানানো উচিত, লজ্জা তোমরা তোমরা নিজেদেরকে। আর এই মানে কন্ট্রোভার্সি নিয়ে আর কোনো কথা বলতে এসো না, ঠিক? যাই হোক, ঘোড়ার চ্যাপ্টার এখানেই বললাম। ওরা এখন অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম, ও মারিয়া যখন ওর বরকে নিয়ে লঞ্চ হলো মার্কেটে, তখন ও পাগল হয়ে গেছিল মারিয়ার ভিউজ দেখে। ও ভাবতে পারেনি মারিয়া এরকম দুম 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 করে এগিয়ে যাবে, বা এরকমভাবে মারিয়া রাতারাতি দাঁড়িয়ে পড়েছিল। সত্যিকারের মারিয়ার প্রতিদিন, তখন এক একটা মানুষ তো মারিয়াকে একদিনে 2টো করে ব্লগ চাইতো। দেখো সেই মারিয়ার কিন্তু ভিউজ খেয়ে নিল এই ঘোড়া। এই ঘোড়ার কিন্তু নজর যার যার উপরে পড়ে, যার যার দিকে দিয়েছে, সেই চ্যানেলগুলো সত্যিই শেষ হয়েছে, পুরো খেয়ে নিল। আমি জলদান তো দেখলাম, কিন্তু দেখো সংসার করছে মেয়েটা, মারিয়া কিন্তু সংসার করছে। হ্যাঁ, চল্লি বললি একটুখানি ওর আছে, মারিয়াকে আমার যে খুব ভালো লাগে তা না, কিন্তু চল্লি বললি একটু আছে, কিন্তু তবুও ও কিন্তু রিয়েল বিয়ে করেছে, রিয়েল সংসার করছে এবং রিয়েলি ওর হাজব্যান্ডের সঙ্গে ওর ছিল। এই কালকে যেমন একটা টাইটেল না কাল না কবে দেখলাম যে ওর এক কম্বলের নিচে 2জন বর বউ থাকে না কেন, এগুলো নিয়েও ওদের যে এখন মানে ওকে নিয়ে যে চলছে। তাই আমি বলছি সত্যিকারের যে মানুষের, ও কিন্তু রিয়েল সংসার করেছে এবং ওর বরের সাথে নতুন বিয়ে হলে যে একটুখানি জড়াজড়ি করে একটু কয়েকটা রিলস ছেড়েছিল, আদর আহ্লাদ করছিল, ভালোবাসা দেখাচ্ছিল, বর বাজার করে আনছিল, সেখানে কি রান্না হবে না হবে বরকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছিল, ঘর মোচাচ্ছিল, রান্না করাচ্ছিল, তো সেইখান থেকে সেগুলো রিয়েল ছিল। আর ওকে দেখে ওর জেলার্সি, ওর হিংসা, এত বড় হিংসা কাতরও, সেই দেখে ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও ওর বরের সাথে ঝগড়া, একদম রাতারাতি ঝগড়া করে পুরো বাড়ি আলাদা করে ফেললো রাতারাতি। মানে ভাবা যাবে না, আমরা তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে বোধহয় মাস গড়িয়ে যাবে, আর ও ঘুরে এসে বোধহয় 7 দিনের ভেতরেও 4 দিনও যায়নি, তার ভেতরেই বাড়ি ছেড়ে ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে শিফট হয়ে একদম এসি মেসি লাগিয়ে খাট মাট কিনে ওখানে একটা আর নতুন জীবন শুরু করে দিল। মানে ভাবতে পারছো, এ করে কন্ট্রোভার্সি, এ করে অন্যকে নিয়ে নিন্দা, আবার সেই নিন্দাগুলো তোমরা শুনতে যাও। ছি 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 ছি, লজ্জা।
আমি বলবো লজ্জা তোমাদের, যারা ওর কন্ট্রোভার্সি শোনার ইন্টারেস্ট আছে। কারণ কন্ট্রোভার্সি তাকে করা মানায় যে সেই জায়গাটা নিজেকে ঠিক রাখবে। দেখো আজকে বলছি, আমাকে কিন্তু ডে ওয়ানে তোমরা যেই রূপে, যেই সাজে, যেই ভূষণে, যেই পদ্ধতিতে দেখেছো, তোমরা কিন্তু আজও আমাকে তাই দেখে যাচ্ছ, সেম টু সেম, সেম। কোনো ক্যাটাগরির কিচ্ছু চেঞ্জ হয়নি। না চুলের স্টাইল চেঞ্জ হয়েছে, না সিঁদুর পরা চেঞ্জ হয়েছে, না ঠোঁটের লিপস্টিক দেওয়া চেঞ্জ হয়েছে, না পোশাক পরিচ্ছদের চেঞ্জ হয়েছে, না রেড কালার, যেটা আমি গোড়া পছন্দ করি না, কালার চয়েস আলাদা হয়েছে। এই একই রকমভাবে দেখেছো। মানুষের জীবন একই রকমভাবে ধরে রাখতে সবাই পারে না, বুঝেছো তো? এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তো দেখলাম নোংরার ওদিক ওদিক। যাই হোক, এটা গেল তো বহিনের আমার। এবার দেবলীনার কিছু ঘটনায় আসি। পাড়া প্রতিবেশী থেকে অনেক খবর বাইরে বেরিয়েছে, এই ওটা করছে ওর বন্ধুকে নিয়ে, ওই সায়ককে নিয়ে কিছু মানুষের নোংরা। আমি ভাবি না, আমি চিন্তা করি সায়ককে নিয়ে, দেবলীনাকে নিয়ে নোংরা চিন্তা করা যারা করেছে বা যারা ভাবে, কোন চোখ দিয়ে ভাবে জানি না। সায়কের মধ্যে দেখলেই ও বোঝা যায় যে ওর আর দেবলীনার যে কোনো রকমের বাজে সম্পর্ক অন্তপক্ষে হবে না। কারণ সায়কের ভেতরে আমি একটা অন্য ক্যাটাগরি দেখতে পাই। ওর ভেতরে হচ্ছে এই মানে বৌদিবাজগিরির কিছু দেখতে পাই না, দেখতে পাই না, আমি দেখতে পাইনি। ওকে আমার মনে হচ্ছে ওর ওর একটা ক্লোজ ফ্রেন্ড, কারণ মাম্পিরও এরকম বন্ধু আছে তো, ক্লোজ ফ্রেন্ড, যেমন ওর ক্লাসমেট অনেক এখনও বন্ধু আছে, তারা গল্প করে, আসে, কথা বলে। মাম্পি যখনই, মাম্পি ওয়ার্ক ফ্রম হোম করতো, আর ওরা তো বাইরে কাজ করতো, চাকরি করতো, ওরাও চাকরি করে, সব প্রাইভেট সেক্টরেই চাকরি করে। তো সেখান থেকে যখন কৃষ্ণগড়ে আসতো, তখন আসলেই দেখা করতে দিয়ে চা খেতে যেত। তো এই বিষয়টাকে আমি কখনোই খারাপ নজরে দেখিনি বা আমার চোখে পড়েও নি। যেটুকুও ভিডিও দেখেছি, দেখলেও কিন্তু বোঝা যেত যে ওর সাথে ওর একটা সম্পর্কের ভেতরে না একটু বেশি ইয়ে। তো ও হচ্ছে ওর ক্রিয়েটার, মানে ওর সাথেই ওর বেশি ভিডিওগুলো শ্যুট হয়। তো সেই হিসেবে আমি কিন্তু সায়কের ভেতরে কোনো রকমের আমার চোখে পড়েনি। হ্যাঁ, বাইরের লোক হয়তো ওকে দিয়ে এসছে, নিয়ে এসছে, এইগুলো দেখে, যেহেতু ওর হাজব্যান্ড ওর বাপের বাড়িতে একদমই যেত না, সেই কারণে মানুষ, দু একটা মানুষ কথা বললে বলতে পারে, কিন্তু আমার চোখে পড়েনি। এটা আমার নিজস্ব কথা, মতামত। তবে আবার এটাও বলবো যে দেবলীনার যে শাশুড়ি, মানে মিষ্টি কথা বলেছে বলেই যে সেই যে খুব ভালো, আমার না। মানুষ যে কত খতরনাক, মানুষ এই যে মান আর হুঁশ নিয়ে মানুষ যে চলাফেরা করে, এটা যে কত খতরনাক, সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝি। মানুষের মুখশ্রীতে, মানুষের মনের কথা না, ক্যামেরা থাকলেই মানুষের চিন্তা বলা, কথা বলার ধরন, তার অ্যাটিচিউড, তার চাউনি সব আলাদা থাকে। আর ক্যামেরা বন্ধ করলে কিন্তু তারা আলাদা হয়ে যায়। এইগুলো হচ্ছে কী বলতো, মেকি। তা আমি একেবারে দেবলীনার শাশুড়ি মা, যেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে প্রলয়, তাই তো, না কি প্রবাহের যে মা, তাকেও যে আমার খুব একটা ইন্টারেস্টিং কিছু লেগেছে যে না, তা না। তো যাই হোক, দেবলীনার একটা লাইভ আমি ওর ফেসবুকে দেখছিলাম, যেখানটায় ও ক্ল্যারিফিকেশান দিচ্ছে ওর ক্যামেরার যে ভিডিও টিডিও যে করেছে, সেখানে টাকার পেমেন্ট হয়নি, সে এই টাইমে এতদিন পর বলছে, এতদিন বলেনি কেন। তারপরে হচ্ছে ও কতটা ওষুধ খেয়েছে, সেই ওষুধ খাওয়ার পরে কেন এটা হলো না। এই দিদিটাকে, ওর দিদি, যে দিদিটা এসেছে, সেই দিদিটা ওর বাবার আগের পক্ষের ওয়াইফের, মানে আগের পক্ষের ওয়াইফ মারা গেছে। তারপর দেবলীনার মায়ের সাথে ওর বাবার বিয়ে হয়েছে, এবং উনি যে দিদি সবার সামনে যে বারবার আসছে, সেই দিদি হচ্ছে আগের পক্ষের দিদি। এবং সেইভাবে দেবলীনারা ক্যামেরার সামনে কোনোদিন পরিচয় করায়নি বলে হাত দেখলেও জানেও না যে ওইটা কেমন দিদি। অবশ্যই যারা জানবে না তারা তো প্রশ্ন করবেই। সবাই জানে দেবলীনারা এক ভাই এক বোন, সবাই জানে। তুমি পরিচয় দাওনি, পরিচয় করাওনি, তাহলে সেখানটা তো গজিয়ে গেল কী করে, গজলো কী করে? অবশ্যই মানুষ প্রশ্ন করবেই, যতক্ষণ না জানতে না পারবে। এই যে আজকে জানতে পারলাম, আমিও তো অবাক হয়ে গেলাম, বললো নিজের দিদি, তারপরে আগের পক্ষের ওয়াইফ, যে ওয়াইফ ক্যান্সারে মারা গেছেন, তাই তো বললো। সেইখানটায় এটা হচ্ছে এই দিদি, যে দিদি কচর মচর করে বারবার করে দেবলীনার হয়ে প্রোটেস্ট করতে আসছিল বা বলতে আসছিল, সেই দিদি হচ্ছে আগের পক্ষের মায়ের
তার বড় মার মেয়ে, এবং সেটা কিন্তু দেবলীনার বিয়ের সময় সিঁদুরদানের সময় কিন্তু ছিল, এটাও কিন্তু দেবলীনা বলল। তা সেটা দিদিভাই রাতারাতি গজায়নি, দিদিভাই ছিল পুরনো দিদিভাই, এবং দিদিভাইয়ের সাথে সম্পর্ক ওদের বেশ যথেষ্ট ভালো সম্পর্ক। মা তো বনে বনে তো ঝগড়া হলে মা আবার বড় বোনকেই সাপোর্ট করে, বড় বোনকেই বেশি ভালোবাসে। তবুও সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু পরিচয় করাতে ভুলে গেছিলো। মানে আমি এইটা জাস্ট ওই জায়গাটুকু আমার একটা খটকা লাগলো, যে মেয়েকে ওর মা দেবলীনার থেকেও বেশি ভালোবাসে, এবং ওর বাবাকে বিয়েই করেছিল কিন্তু ওর দিদির জন্যে, সেই কারণে দিদিকেও সবসময় বেশি ভালোবাসা দেবেই বলেছে। এবং দেবলীনা এই কারণে রাগও করতো, হিংসাও হতো। অবশ্যই আমার মা দিদিকে বেশি ভালোবাসবে, আমাকে কম ভালোবাসবে। নিজের একই মায়ের পেটে দুই ভাই বোন সারাদিন একে অপরকে কামড়ে খেয়ে নেয়। আমার তো এখন সবসময় শুনতে হয়, দিদি মাম্পি বলে তুমি ভাইকে বেশি ভালোবাসো, ভাই বলে তোমরা দিদিকে বেশি ভালোবাসো। মানে এটা হচ্ছে মা বাবাদের কাছে ধর্ম। অল টাইম অর্ক এটা বলবেই তুমি দিদিকে বেশি ভালোবাসো, আর দিদিও বলবে তুমি ভাইকে বেশি ভালোবাসো, তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভাইকে ভালোবাসো। এইটা বলবি। তাই এটা তো নিজেদের ভাই বোনে এরকম, আর এটা তো আগের পক্ষের ওয়াইফের মেয়ে, তো সেই জায়গায় নিশ্চয়ই কোনো না কোনো সময় তো শুনেছে, তা সেইটাতে দেবলীনার হিংসা হতো। সেই জায়গাতেও ওর মা দিদিকেই বেশি ভালোবাসতো। তাহলে এত কিছুর পরও দিদিকে পরিচয় করাতে এত লেট হলো কেন? মানে তোমরা অপেক্ষা করছিলে যে কবে মানুষ এইভাবে অ্যাটাক করবে, নাকি পরিচয় করানোর কোনো ইচ্ছাই ছিল না? কিন্তু দিদিও দেখলো সাপে বর হয়েছে কি এই মক্ষম টাইমে, যখন দেবলীনাকে নিয়ে চারিদিকে তুলকালাম কাণ্ড, কন্ট্রোভার্সি একদম শিরোনামে চলছে, সেই সময় দেবলীনা দিদি হিসেবে, দেখো এই মানুষটাকে কিন্তু কেউ চিনতো না, দেবলীনার দিদি হিসেবে আজকে কিন্তু পুরো হাইলাইট, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ওর ভিডিওতে দেখছে, জানছে, এবং ওর কাছ থেকে প্রচুর খবর রিপোর্টাররা দৌড়াচ্ছে দেবলীনার এত বড় ঘটনা। অবশ্যই পাইলটের ওয়াইফ, একটা সিঙ্গার, তারপরে হচ্ছে ভালো আর্টিস্টও বলতে পারো। সেই জায়গায় দেবলীনার গান শুনতে সবাই ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। তা সেই জায়গায় মেয়েটা হাসি খুশি চনমনে মিশুকে, সেই মেয়েটার দিদি, তাহলে তার কি বলছে, কেন বলছে, কীভাবে বলছে, তো মানুষ শোনার আগ্রহ অবশ্যই থাকবে। তা সেই জায়গায় তো আজকে আরও রে বিস্কুটের না ইয়েতে কী যে হয়েছে মেয়ে, ও চেটে সেটাকে ছাল বাকলা তুলে ফেলেছে। খুব কষ্ট হচ্ছে, ওষুধ এনেছে, ডাক্তারকে ভিডিও কল করলাম, দেখালাম, দুটো ওষুধ দিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দেবলীনার দিদি তো মানুষ দৌড়াবেই, হ্যাঁ, বোনকে ভাঙিয়ে দিদির নাম, এটাই হয়। বলে না, কারুর পৌষ মাস আর কারুর সর্বনাশ। এটা হচ্ছে দেবলীনার ওই খেয়ে তো পৌষ মাস বাদিয়ে ফেলেছে, এখন সবাই ট্রোল করছে। দেখো এখানে ট্রোল করাতে কি হয় জানো তো, এদের অবশ্যই ও ভালো গায়িকা, ওর ইনকামের কোনো ওদি নেই, এবং ওই দিকে থেকে বলতে গেলে ও রোজগারও ভালো করে, এবং ওর একটা আলাদা ওরা অ্যাকচুয়ালি আলাদা একটা ইয়ে রয়েছে, সোর্স আছে। কিন্তু এই সোশ্যালি কিন্তু ট্রোল হওয়া মানে কিন্তু এখানেও কিন্তু একটা আলাদা দরজা খুলে যায়। হ্যাঁ, তারপরে এই রকম একটা অঘটন, যে অঘটনটা ও ঘটিয়েছে, সেই অঘটনটা ঘটানোর পর, এবং এই যে প্রত্যেকটা মানুষ যে ওকে নিয়ে চর্চা করছে, যে চর্চা ওকে নিয়ে বলা, ওকে নিয়ে ওর ভালো বলা বা ওর মন্দ বলা, এই যে এটা ওর ভালো আছে সেটাও শোনা, মন্দ সেটাও শোনা, এই যে মানুষের ওর প্রতি আগ্রহ, দৌড়ানো, ও অ্যাকচুয়ালি কীভাবে আছে, কেমন আছে, কেন খেলো, কী জন্যে খেলো কেন, আর এই যে গসিপ, ফ্যামিলি ম্যাটার, বিয়ে ভেঙে যাওয়া, তারপরে হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য, শ্বশুরবাড়ির তরফে ওর প্রতি যে অবহেলা, নেগলেক্ট করা যে বিষয়গুলো, সেগুলো মানুষের খুব ইন্টারেস্ট থাকে। আর এই যে ও সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যে নিজের জীবনকে শেষ করে ফেলা,
এটা কত বড় ঘটনা, আর এবং এই ঘটনার জন্যে কেন আছে, আদতেও ওর ফ্যামিলিতে কী হয়েছিল সেটা শোনার জন্য মানুষের প্রচণ্ড ইন্টারেস্ট। সেই সব জায়গায় ও ট্রোল হলেও, ট্রোল হচ্ছেও, সেখানে কিন্তু রোজগারও হচ্ছে, তাই না? রোজগারও হচ্ছে মানুষের কাছে, যে সায়ক, এই হ্যাঁ সায়ক, ও মানুষের প্রশ্নের উত্তর দিতে আসে। প্রথমে বললো তো মানুষের এত পজিটিভ কমেন্ট, এত পজিটিভ কমেন্ট, এত পজিটিভ নিতে পারছিল না। এখন এত নেগেটিভ কমেন্ট, এত নেগেটিভ কমেন্ট, এত নেগেটিভিটি, সেটাও নিতে পারছে না। পজিটিভ নিয়ে ধরে রাখা কঠিন, আর নেগেটিভিটি সহ্য করা কঠিন। দুটোর মধ্যে একই জিনিস, কঠিন শব্দটা আছে। একটা ধরে রাখা কঠিন, আর একটা হচ্ছে সহ্য করা কঠিন। সত্যিকারের প্রশ্নবাণ, এই যে কে, তবে আমি বলবো যারা দেবলীনাকে নিয়ে, ওই সায়ককে নিয়ে, সায়ককে নিয়ে, সায়ক প্রবাহ, ওর হাজব্যান্ডের নাম প্রবাহ, বন্ধুর নাম সায়ক, এটা আমি বারবার গণ্ডগোল করি, তো নামায় লিখে দাও, আমি দেখেছি। তো সেইখানটাই অবশ্যই সায়ককে নিয়ে আমার কোনো বক্তব্যই নেই, কারণ আমি ওই ছেলেটার মধ্যে ওর সাথে বন্ধুত্ব সম্পর্কই দেখেছি। একেবারে আমার চোখে এক চিলতেও বাঁধেনি যে ওদের ভেতরে ওদের খারাপ কোনো সম্পর্ক থাকবে, কারণ ও দেবলীনা এক কথায় ওর হাজব্যান্ডকে ভীষণই ভালোবাসে, এবং হাজব্যান্ডকে ভালোবাসে বলেও এত কিছুর পরেও ওকে যদি আবারও এখনও ডাকে ওর হাজব্যান্ড, ও কিন্তু চলে যাবে। কারণ ও বারবার বলছে আমি সংসার করব বলেই, আর সংসারটাকে আমি লং টাইম, এই যে বিয়ে করে ডিভোর্স নেয়, সংসার টেকাতে পারে না, তা সেই দিকে আমি সংসার টেকাবো বলেই যা হচ্ছিল হয়ে যাক, যা বলছিল বলে যাক, আমি কান করবো না, শুনবো না, আমি আমার মতো চলবো, আমি সবাইকে ভালোবাসবো। কিন্তু তবুও আলটিমেটলি লাস্ট পর্যন্ত সহ্য করতে না পেরে ওরকম কিছু করেছে, এটা ওর বক্তব্য। সেটা কেন, কী জন্যে, কী ব্যাপার, কী কতটা সহ্য করতে পারেনি, সেটা তো আমরা শুনতেই পাচ্ছি, তাই না? মাকে নিয়ে ভাই কেউ অতটা লাস্ট পর্যন্ত যে মাকে ছাড়তে হবে, তারপরে মাকে ছাড়া নিয়ে কেউ এইরকম অঘটন করবে, এটাও কিন্তু না, এটাকেও আমি কখনোই সাপোর্ট করছি না, একদমই সাপোর্ট না। যে মাকে ছেড়ে দিতে হবে বলে আমি ফাইট করব, নিজেকে বিসর্জন করব না, কারণ মায়ের জন্য তো আমি লড়তে নেমেছি, তাই না? তা মাকে আমাকে ছেড়ে দিতে বলে চলে? হ্যাঁ, কখন মানুষ এটা এরকম করে জানো, কখন করে আমি বলছি, সিচুয়েশানটা আমি তোমাদেরকে একটু বলছি, এটা আমার কথা, যে যখন মায়ের সাপোর্ট পাচ্ছে না, যখন শ্বশুরবাড়ির সাপোর্ট পাচ্ছে না, যখন বরের সাপোর্ট পাচ্ছে না, ও এমন একটা বিষয় জড়িয়ে গেছে যেখানটায় ওর মাও মেনে নিচ্ছে না, ওর হাজব্যান্ডও মেনে নিচ্ছে না, ওর শ্বশুরবাড়ির লোকও মেনে নিচ্ছে না, সেই সব জায়গায় কী হয়, ও এক কোণে হয়ে গেছে, কোণঠাসা হয়ে গেছে। সেই সময় সেই ক্ষেত্রে নিজের ব্রেন ব্লক হয়ে যায়, তখন বা কারোকে ও ভীষণ ট্রাস্ট করেছে, সে তার ট্রাস্টটা ভেঙে দিয়েছে, বিশ্বাসঘাতকের এমন কিছু কাজ করেছে, বা তার কাছে কিছু গচ্ছিত এমন রেখেছে, কিন্তু সেই গচ্ছিত জিনিসটা বাইরে এসে গেছে, যেটা ও আসলে ওর হয়তো আর কোনো জায়গায় নিজেকে মুখ দেখাতে পারবে না, সেক্ষেত্রে আর রাস্তা থাকে না, তখন মনে হয়, বা ওর মনে কেউ এমন যন্ত্রণা দিয়েছে যে যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, তখন সেই যন্ত্রণা থেকে নিরাময় পাওয়ার জন্য, মানে সিচুয়েশান এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশান, তবে গিয়ে মানুষ লাস্ট ফিনিশিংয়ে এটা ভাবে। কিন্তু মায়ের সাথে, মাকে ত্যাগ করা নিয়ে কোনো মেয়ে এরকম করতে পারে? অসম্ভব আমার কাছে। কারণ মাকে ত্যাগ করা নিয়ে আমি ফাইট করব, আমি লড়াই করব, আমি ছাড়বো না ভাই আমার মাকে। চলো, কে তুমি, কোথাকার কে, চল ফোট, চল, আমার আমার লাইফে তো কোনো জায়গায় থাকবে না। কিন্তু আজও ও মাকে যেভাবে ভালোবাসে, তারপরেও বলছি, কিন্তু আজও ওর হাজব্যান্ড যদি ওর কাছে আসে, ও কিন্তু, এটা কি, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি, এটা কি? একটা জিনিস, আরেকটা প্রশ্ন কিন্তু করেছে, এবং আমার কাছে ওইটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ওর ফার্স্ট প্রায়োরিটি ছিল প্রথমে গান, তারপরে এসেছিল ওর হাজব্যান্ড, আবারও এসেছে গান। ফার্স্ট প্রায়োরিটিকে যদি এত ডিসব্যালেন্স হয়, মানে এ থাকলে এ থাকবে না, এ থাকলে এ থাকবে না, তাহলে তুমি কি করে সেই ফার্স্ট প্রায়োরিটিকে সম্মান দিচ্ছ? অ্যাকচুয়ালি তুমি কনফিউজ, তোমার লাইফে এই ফার্স্ট প্রায়োরিটিটা তোমাকে সেই জায়গাটা রাখতে দিচ্ছে না বলেই তুমি আবার ওই গানটাকে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসছো। তোমার কাছে প্রবাহ, তাই তো, প্রবাহ আসলেই
তুমি গানকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখে দেবে, আর তোমার মা থার্ডে আছে। তাহলে আর তুমি তোমাকে সবার লাস্টেই রাখবে আমার মনে হয়। ফার্স্ট তোমার স্বামী, তারপরে আসবে গান, তারপরে আসবে তোমার মা, মানে তুমি মাকে যেভাবে ভালোবাসা দেখাচ্ছ, গুলোকে কাছে প্রেজেন্ট করছো, তারপরে আসবে তুমি, তাই না? তার মানে তোমার বরের ওপর নির্ভর করছে তুমি ফার্স্ট প্রায়োরিটি কাকে রাখবা, তাকে না গানকে। তাহলে তুমি নিজেই কনফিউজ। এখানটায় আমার একটু মানে একটু জিজ্ঞাসা চিহ্ন লেগেছে যে ও নিজে কনফিউজ যে ও অ্যাকচুয়ালি ফার্স্ট প্রায়োরিটি কাকে দেবে। ফার্স্ট প্রায়োরিটি ইজ ফার্স্ট প্রায়োরিটি, সেটার জায়গায় কেউ কখনো নিতে পারবে না, আসবে না, আর তাকে দেয়া যাবে না। আমি বললাম তো ফার্স্ট, বলে না ফার্স্ট অ্যান্ড কি ফার্স্ট অ্যান্ড লাভ, যে ব্যাপারগুলো সেটা যেটা হয়ে যাবে ভাই হয়ে যাবে, সেটার কাছে তার কোনো সামঞ্জস্য আসবে না, না সেখানে টাকার কম্পেয়ার আসবে, না তার সাথে রঙেরও কম্পেয়ার আসবে, না তার সাথে রূপের কম্পেয়ার আসবে, কিছু আসবে না। মানে ফার্স্ট তো ফার্স্ট, ফার্স্ট কখনো ওই যে ডিসব্যালেন্স এরকম আপ অ্যান্ড ডাউন হবে না, কখনো কখনো এ থাকলে এ থাকবে না, এ থাকলে এ থাকবে না, এটা আসবে না। আমার কাছে তো তাই। তোমাদের কাছে কি? তোমরা কমেন্ট বক্সে আমায় লিখে জানাবে যে না সীমাদি তুমি ঠিকই বলেছো। তো তাহলে তো আমি বলবই যে মাকে কি করে ও ভালোবাসে ফার্স্ট, মানে মায়ের জন্যে ও অ্যাকচুয়ালি এইরকম নিজের জীবন শেষ করতে গেছিলো, সেটা আমি কী করে ভাববো। ও কিন্তু বারবার বলতে চাইছে, যেটা আমি বুঝলাম, তোমরা আমাকে বোঝাবে যে ওর স্বামীর সাথে ওর বনিবনা একটাই মেন মেন কারণ, অন্যান্য ব্যাপারগুলোতে অত ও ইয়ে করেনি, কিন্তু মেন কারণ হচ্ছে মাকে ছাড়তে হবে। মা ছাড়ার জন্য নাকি ও মাকে ছাড়তে পারবে না, মা ছাড়ার জন্য নাকি ও এত বড় অঘটনটা ঘটিয়েছে। তো সেই জায়গায় মাকে তো ফার্স্ট প্রায়োরিটিতে দেয়ইনি, মাকে তো ফার্স্ট প্রায়োরিটিতে রাখেইনি, ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছিল ওর হাজব্যান্ডকে। আমি যদি সত্যিই হাজব্যান্ডের প্রতি এরকম, ওর কথা আমরা তো রাখবই না ভাই, আমার লাইফে হাজব্যান্ড ফার্স্ট প্রায়োরিটিতে আসবেই না, কোনো দিনই আসবে না। আমার মা বাপই তো ফার্স্ট। আমি বললাম, আমি তোমরা জানো আমি এইটা বিষয়টা আমি অনেকবার বলেছি, আমার যখন বাপির ক্যান্সার হয় আমি পুরো গোটা বাড়ি সংসার সব কিছু ছেড়ে আমি বেরিয়ে গেছিলাম। আমার বাপের বাড়িতে আমি দু মাস, পুরো 2 মাস টানা, 2 থেকে 3 মাস আমি টানা আমার বাপের বাড়ি ছিলাম। এমনকি আমার কাজের মেয়েগুলোও আমার কাছে চলে গেছিলো ওই বাড়িতে, তোমার পুরো টানা। আমার বাপিকে ছাড়া আমি তখন সেই সময় মুহূর্তে পৃথিবীর কেউ আমার কাছে, কেউ না, কেউ না, একদমই না। আমার মেয়ের সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে 2015-ই মাম্পি উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি সেই সবও না, মেয়ে বগলে নিয়েছি, ছেলে বগলে নিয়েছি, বগল দাবায় 2 বাচ্চাকে নিয়েছি, একদম সোজা আমার বাপের বাড়িতে। আমার দরকার নেই, আমি থাকলো আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাপির হেলথ। তখন আমার বাপি বাঁচবে কি মরবে আমি সেটার বাইরে আমি পৃথিবীর কিচ্ছু চোখে দেখবো না। আমার আমার মেয়ের পড়াশোনার দিকেও আমি তাকাইনি। নো নো নো, আমার কাছে সেই সময় আমার বাপির লাইফ সবার আগে, সংসার নিকুচি মারি, তারপর কি আমার আমার সন্তান, অবশ্যই আমার সন্তান, আমার পৃথিবী আমি সব ছেড়ে দেবো আমার বাচ্চাদের জন্যে। হাজব্যান্ড তো লাভার, হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার লাইফে তো সবসময় আমার মা মানে আছে, মানে সব থেকে আরেকটা মজার ব্যাপার তোমাদেরকে আমি বলি, এটা একটা বলতে বলতে আমার মনে পড়ে গেল। আমরা ম্যাক্সিমাম কথা বরের কাছে লুকাই কেন? মা বাবার নিজের বাপের বাড়ির কোনো দুর্বল কথা কিন্তু বরের সামনে তুলি না। কেন তুলি না? কারণ আমরা আমার বাপের বাড়িকে বেশি ভালোবাসি বরের থেকে, তাই না? তার জন্যে বাপের বাড়ির সামনে, বাপের বাড়ির কোনো নিন্দা কিন্তু বরের কাছে করব না, কারণ বর আজকে ভালোবাসছে, কালকে টুকুস করে কথা শুনিয়ে দেবে। আর বরের দেখো এত কথা, এত কিছু দেয়, খাওয়ায়, পড়ায়, ভরণ পোষণ সব দায়িত্ব নেওয়ার পরও মা বাবার সম্বন্ধে যদি এতটুক কিচ্ছু বলেছে ভাই, ওর তো মানে জীবন শেষ। আমার মা নিয়ে, আমার বাবা নিয়ে, এবার আমার মা নিয়ে আর বাবা নিয়ে একটা ওয়ার্ড বললে ওর গুষ্টি ষষ্ঠী, ওং স্বাহা সব। সেই জায়গায় অবশ্যই আমাদের লাইফে তো কখনোই আসবে না। আমি জানি ও তো বরকে অতিরিক্ত বেশি ভালোবাসে, অতিরিক্ত অতিরিক্ত। অ্যাকচুয়ালি এখনকার মেয়েদের না এই যে ছল্লি বললি নকশামি বোঝা যায় না।
এদের ভালোবাসার যে কত মানে টিকসই কতটা আমি মানে বুঝি না, আমি বুঝি না। মা বাবার মায়ের জন্যে ফাইট করব, লড়াই করব। আমার মা, আমি তো সেই মানুষকে জীবনে ভালোই বাসতে পারবো না। আমার সেই মানুষ আমার লাইফে এক চুল জায়গাই করতে পারবে না যে আমার মা বাবার নামে বাজে কথা বলবে। এবং আমার বাপি যেদিন সত্যি গত হয়েছে, তোমাদেরকে কি বলবো, সুব্রতর কাছে ফোন যাওয়ার সাথে সাথে সুব্রতর ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সুব্রতর বিজনেস। আবারও বলছি, সুব্রতর লাইফের ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি সুব্রতর বিজনেস। সুব্রতর আগুন লেগে যাক, সারা দুনিয়া জ্বলে যাক, ওর ব্যবসা সবার আগে। ওর জীবনের সব থেকে অমূল্য সম্পদ ওর ব্যবসা। ও ব্যবসাকে খুব ভালোবাসে। আজকে ওষুধ দেবো, বিস্কুট, চিন্তা নেই, তোমার মেডিসিন এসে গেছে। আরে ফার্স্ট হচ্ছে ওর ব্যবসা। এই ফার্স্ট প্রায়োরিটির কথা বললাম, সে ব্যবসা কিন্তু আজও ওর ফার্স্ট প্রায়োরিটি সে ব্যবসায় রয়েছে, চেঞ্জ হয়নি। যে আমি ওর জন্য এত কিছু করি বলে ব্যবসা ছেড়ে ও আমার, না না না, ও বেঁচেই আছে ওর ব্যবসার জন্য। শুধু দোকানে বলতে হবে, আমরা তোমার দোকান থেকে 1 টাকাও ধরিনি, আমরা তোমার দোকানের কিছুতে হাত দিইনি, আমরা তোমার ক্যাশের চাবিতে হাত দিইনি, ব্যাস চাঙ্গা হয়ে যাবে। আর শুধু বলতে হবে, না না, আমার ছেলে মেয়ের দেখো সব বায়নাক্কা মা, কার কাছে চাইবো, মা, কে দেবে, মা। আমি আবার সুব্রত মজুমদার কাছে কী করে নেব, অনেক বুদ্ধি কাটানোর পর। তোমার ব্যবসা ভালো চলছে, ঠিক আছে, তোমার কি রোজগার হয়েছে, আজকে কি এইটুকু হয়েছে, তাহলে কি তুমি এইটা দিতে পারবে? এবার যদি না হলেও তারপর ব্যাস 2 দিন মুখ ফুলিয়ে থাকলে তারপরে আসবে হয়তো। যাই হোক, ওর ফার্স্ট প্রায়োরিটি যেমন ওর দোকান, আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাপের বাড়ি, তারপরে হচ্ছে অবশ্যই আমার ছেলে মেয়ে, এখন আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান। এই তো অবশ্যই ওর হাজব্যান্ড। চলো, এতটুকু বোঝাতে পারলাম কিনা আমি জানি না, মনের কথা তো 2-4টে বললাম তোমাদেরকে। আমি একটু ভালো আছি, আমার শারীরিক প্রবলেম, অন্যরকম প্রবলেম চলছে, কিন্তু ভালো আছি। টাটা, সবাই ভালো থেকো।